আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই-বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ১ম বার ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা আগে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সফল হতে পারেননি, তারা এবং যারা একই সাথে বিসিএস এবং প্রিলিমিনারি পাস আ করার জন্য একই সাথে প্রিপারেশন নিচ্ছেন বিসিএস এবং লিখিত প্রিলিমিনারি এবং লিখিত, তাদের সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আ তো আ যারা হচ্ছে আ ৪৬তম বিসিএস লিখিত দেবেন, একেবারেই ১ম বার তাদের মধ্যে আসলে এখন আ এই অবস্থাতে এসে কিন্তু মনে হবে যে আসলে আপনি কিছুই পড়েননি বা হচ্ছে মানে পড়াটা আসলে গুছানো হয়নি। এই জিনিসটা সবার মধ্যেই হয়। তো আপনাদের লিখিত পরীক্ষার ডেট যদিও এখনো ফিক্সড হয়নি, তারপরে কিন্তু ২-২.৫ মাসের মধ্যে আপনাদের লিখিত একটা ডেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, লিখিত পরীক্ষায় ফেইল করাটা খুব কঠিন একটি বিষয়। প্রিলিমিনারি যেমন পাস করাটা অনেক কঠিন, তেমনি লিখিততে কিন্তু ফেইল করাটা খুব বেশি কঠিন একটি বিষয়। কেন কঠিন? কারণ আপনি যেহেতু বিসিএস প্রিলিমিনারি পাস করে এসেছেন, লিখিত দেবেন, আপনি তো সব প্রশ্নের আনসার করবেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে যদি আপনি আনসার করেন তাহলে আপনার আসলে লিখিত ফেইল করার কোনো রিজন নেই। এখন আ বিসিএস এর লিখিততে পাস করার জন্য এবং আল্টিমেটলি একটা কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, আ সে বিষয়গুলো একটু আমি আপনাদেরকে আজকে বলে দিব। আ প্রথমত আ আপনি যেটা করবেন, আপনার আ পাস করতে হবে। এই টার্গেটটা তো আপনাকে রাখতে হবে। কারণ পাস করলে কিন্তু আল্টিমেটলি আপনারা হয় ক্যাডার হবেন অথবা নন ক্যাডার থেকে একটা কিন্তু চাকরি পাবেন। সেজন্য কোনভাবেই ফেইল করা যাবে না এবং ফেইল না করার জন্য আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের আনসার করতে হবে। এই মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাকে পরীক্ষার হলে ঢুকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে আনসার করতে গেলে আপনার হাতের লেখার যে সুইফটনেস, এটা কিন্তু এনশিওর করতে হবে। কারণ অনেক লিখতে হয় বিসিএস লিখিততে। সেক্ষেত্রে দেখা যায় যারা ফেইল করে বেশিরভাগই তারা কিন্তু ফুল আনসার করতে পারে না। তো ফুল আনসার করার জন্য আপনাকে ওই সময়টাকে কিন্তু ডিস্ট্রিবিউট করে নিতে হবে পরীক্ষায় যাওয়ার আগেই। হ্যাঁ? যেমন আপনার বাংলা ২০০ নাম্বারের পরীক্ষা, সেখানে আপনি প্রতি ৫ মার্কের প্রশ্নের জন্য ৬ মিনিট করে সময় পাবেন। আবার যেগুলো ১০০ মার্কের পরীক্ষা, সেখানে আপনি ৫ মার্কের প্রশ্নের জন্য ৭ থেকে ৭.৫ মিনিট সময় পাবেন। তো এই নাম্বারগুলো প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার অনুযায়ী আপনি আগে সময়টা ম্যানেজ করে নেবেন। সময়টা ম্যানেজ করে নেয়ার পরে সেই সময় অনুযায়ী আপনি লিখবেন। ঠিক আছে? এবং আপনার ১ম প্রশ্ন আ আপনার যে ধরনের লেংথ হবে, যেই ধরনের কোয়ালিটি হবে, আপনার শেষ প্রশ্নটার কোয়ালিটি এবং লেংথ যেন সেরকম থাকে, সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখা গেল আপনার ১ম প্রশ্নগুলো আপনি এত ভালো করলেন, সেখানে যে ১০ এ ১০ বা ১০ এ ৯ করে পেলেন, কিন্তু আল্টিমেটলি শেষের দিকে আপনি ১০ নাম্বার বা ২০ নাম্বারের আনসারই করলেন না। তখন কিন্তু আপনার টোটাল নাম্বারে ১ নাম্বার বেশি পেয়েও অনেকে কিন্তু ক্যাডার হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আ হাতের লেখার যে এই গতিটা কিন্তু মানে সবার আগে এনশিওর করতে হবে এবং হাতের লেখাটার বিষয়ে আপনাকে একটু সচেতন হতে হবে। মানে মোটামুটি পরিষ্কার করে লিখলেই হবে। খুব বেশি যে হাতের লেখা একেবারে আ মুক্তোয় বাঁধানো হাতের লেখা হতে হবে, এটা কিন্তু নেসেসারি না। আ তবে আপনার মোটামুটি মানে মোটামুটি লেংথ যাতে এরকম না মনে হয়, খাতা দেখে এরকম স্যারের মনে না হয় যে আপনি ইচ্ছা করে জোর করে বেশি লিখতে চাচ্ছেন। বা খাতায় আপনি ফাঁকা, ফাঁকা করে লিখলেন বা এত বেশি আপনি করে লিখলেন যাতে আপনার স্যাররা বুঝতেই পারে না। মোটামুটি একটা স্বাভাবিক লেন্থ এ বা খাতা, পিএসসির যে খাতাগুলো হয় সেগুলো সাধারণত লম্বা খাতা হয়। আমরা লম্বা খাতায় পরীক্ষা দিয়েছি। আপনাদের যে ধরনের খাতা দেবে সেই খাতা অনুযায়ী নরমাল যে খাতাগুলো আছে ১৪-১৫ লাইন, যাতে আপনি প্রত্যেকটা আ পেজে লিখতে পারেন সেভাবে আপনি লিখবেন। এখন হচ্ছে আ আপনার কিছু জিনিস তো হচ্ছে আ ব্যা আপনার সিলেবাসটা এরপরে হচ্ছে যেটা আসে যে আপনি সিলেবাসটা কমপ্লিট করে যাবেন। এখন লিখিতর ক্ষেত্রে আপনাকে আ প্রত্যেকটা সাবজেক্টে আলাদা, আলাদা করে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। কারণ এই লিখিত পরীক্ষার প্রত্যেকটা নাম্বার আপনার জন্য গুরুত্বপূর্ণ। যে আপনি যেটাতে দুর্বল, সেটা যেমন আপনাকে দুর্বলতা কাটিয়ে ফেলতে হবে, যেটাতে আপনি ভালো সেটাকেও কিন্তু আপনার শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় নিয়ে এখন যতখানি আপনারা পড়াশোনা করেছেন তো করেছেন। এখন এই লাস্ট যে মোমেন্ট গুলো আছে, এই সময়গুলোতে আপনারা যেটা করবেন, আপনারা পুরা প্রিপারেশনটা আপনি গুছিয়ে ফেলেন। যদি আমি আলাদা, আলাদা করে সাবজেক্ট গুলোর কথা বলতে চাই, সেক্ষেত্রে ধরেন আপনার বাংলায় যেমন কিছু টপিক আছে, গ্রামার এবং সাহিত্য পাঠটা আছে।
এটা মোটামুটি মুখস্থ বিদ্যার মতো। এটা আপনি কতখানি পড়লেন, যতখানি পড়েছেন তো পড়েছেন। যতখানি পড়েননি সেক্ষেত্রে আপনি গ্রামারটা কিন্তু এই ধরেন একদিন আপনি গ্রামার পড়বেন, ১-২ দিনে কিন্তু গ্রামার একদম পড়ে সুন্দর করে লিখে ফেলা যায়। আপনার হচ্ছে আ ব্যাকরণ গ্রামার তো এটা গেল। এরপরে হচ্ছে আপনার সাহিত্য পাঠা। সাহিত্য পাঠটা একটু বেশি পড়া। একদিকে সাহিত্য আপনার ৩০ মার্কের সাহিত্য লিখিত আছে, তার উপরে আবার আপনার গ্রন্থ সমালোচনা আছে। তো এই যে মোটামুটি যারা ফেমাস রাইটার গ্রন্থ সমালোচনার জন্য দেখবেন বিগত বছরে যে ধরনের গ্রন্থ সমালোচনা আসে, সেই প্যাটার্নের একটা গ্রন্থ সমালোচনা আসবে। তবে এইবার একটু প্রেক্ষাপট একটু ভিন্ন। তারপরে মুক্তিযুদ্ধ কিন্তু আসলে সবসময় প্রাসঙ্গিক। মুক্তিযুদ্ধ না আসলে ভাষা আন্দোলন আছে, গণ অভ্যুত্থান আছে, হ্যাঁ? ৬৯ এর গণ অভ্যুত্থান এবার কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। কারণ এবার যেহেতু গণ অভ্যুত্থান হলো একটা। আর এই গণ অভ্যুত্থানের কে নিয়ে যদি কোন নতুন বই বের হয়ে থাকে, সেই বইগুলো একটু আপনারা নজরে রাখতে পারেন। সেগুলো একটা বই সম্পর্কে একটা আইডিয়া আপনারা নিয়ে যেতে পারেন। আর বাকি যে প্রশ্নগুলো আছে রচনাটা আপনারা আগে থেকে একটু নোট করে রাখবেন। মোটামুটি ৫-৬ টা রচনা তো ৫ টা রচনা তো দেয়। তো আপনি এরকম ১০-১৫ টা রচনা আপনি নোট করে রাখবেন। একটু কোটেশন তারপর হচ্ছে পয়েন্ট, এরপরে কিছু ডেটা আপনি নোট করে রাখলে এগুলো প্রয়োজন মতো আপনি ইউজ করে ফেলবেন। আর বাংলার কিন্তু বাকি সব দেখা যায় বেশিরভাগই আপনার হচ্ছে একটু রচনামূলক। তো রচনামূলক যে প্রশ্নগুলো খুব বেশি এগুলো কিন্তু পড়ে না। জাস্ট আপনি নিয়মটা দেখে যাবেন এবং আপনি ধরেন আপনি ভাব সম্প্রসারণ আসলে ৫-৬ পেজ লিখবেন। এমনভাবে লিখবেন যাতে লেখাটা দেখে আপনার নিজের কাছেই ভালো লাগে। আবার যখন প্রিসাইজ রাইটিং যেটা সারমর্ম বা সারাংশ আসে সেটা আবার একটু শর্ট করে লেখেন কিন্তু সেই সারমর্মটা যাতে মানে খুব মিনিংফুল হয়। সেন্টেন্সটা পড়ে যাতে আপনার কাছে মনে হয় যে এটা একেবারে পুরা জিনিসটাকে একভাবে এনেছে। হ্যাঁ, এরপরে অ্যাপ্লিকেশন যেটা আসে এরপরে আপনার হচ্ছে অনুবাদ যে আসে, অনুবাদ তো ইংরেজিতেও আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা প্রত্যেকটা আ টপিক আলাদা, আলাদা করে আপনার প্রিপারেশন কেমন সেটা দেখেন। যেটা তারপর কোথাও যদি আপনি পারেন পরীক্ষা দিতে, সেখানে পরীক্ষাগুলো দেন। পরীক্ষাগুলোতে যেই পরীক্ষাগুলোতে আপনি কম নাম্বার পাচ্ছেন, যে সাবজেক্টগুলোতে আপনার মনে হচ্ছে এখন আপনার দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো কাটিয়ে ফেলেন। এরপরে ইংরেজি তো আসলে খুব বেশি পড়ার কিছু নাই। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা একটু বাড়ানোর চেষ্টা করেন। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। অনুবাদ ১ টা ২ টা অনুবাদ করেন। অনুবাদ করলে কিন্তু আল্টিমেটলি সবকিছু পড়া হয়ে যায়। রচনার জন্য একটু আলাদা বেশি করে সময় দিতে হবে ইংরেজি। কারণ ইংরেজিতে রচনায় কিন্তু আম মানে ৫০ নাম্বার এবং সেখানে দেখা যায় কমন পাওয়াটাও একটু টাফ হয়ে যায়। কারণ মাত্র ৩ টা রচনা আসে। তো ইংরেজির ক্ষেত্রে যেটা একটু ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা বাড়ান আর অনুবাদটা একটু বেশি প্র্যাকটিস করেন আর পত্র-পত্রিকাটা একটু পড়েন আর সাম্প্রতিককালে যে রচনাগুলো একটু মোটামুটি আছে চলমান আছে সেই রচনাগুলো কিন্তু একটু ভালোভাবে দেখতে পারেন। তাহলে কিন্তু দেখা যাবে যে আল্টিমেটলি আপনার প্রিপারেশনটা একটু গুছানো হয়ে গিয়েছে। আর অ্যাপ্লিকেশন আপনার হচ্ছে কম্প্রিহেনশন যেটা কম্প্রিহেনশন সলভ করাটা একটু শিখে নেন। কম্প্রিহেনশন সলভ করার ক্ষেত্রে আপনার ওই যে ১ম প্রশ্ন ১০০ মার্কের যে কম্প্রিহেনশন সেখানে আপনার প্রশ্নগুলো একটু এমন লেন্থটা সবগুলো লেন্থ সেম রাখেন। এরপরে কম্প্রিহেনশন আগের প্রশ্নগুলোর উপর একটু দাগিয়ে নেন। হ্যাঁ? এরপরে ওইখান থেকে গ্রামার কিছু প্রশ্ন আসে, গ্রামার খুব সহজও আসে। ওইখান থেকে কি গ্রামার আসে সিলেবাসের যে গ্রামার গুলো আছে সেগুলো একটু দেখে নেন। আগের বছরের যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু এই আগের বছরের প্রশ্নটা ভালোমতো এনালাইসিস করলে আগের বছর আপনি কেমন করছেন সেই জিনিসটা দেখলেই কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যায়। গণিতের ক্ষেত্রে আসলে কোনো কথা নাই। মানসিক দক্ষতা যেহেতু আছে, মানসিক দক্ষতা কিন্তু পড়তে খুবই অল্প সময় লাগে। মানসিক দক্ষতা আপনি ৫০ এ ৫০ রাখার টার্গেটটা করে নেন। মানে প্রত্যেকটা সাবজেক্টে আপনি আলাদা, আলাদা করে টার্গেট ধরেন যে প্রত্যেকটা সাবজেক্টে আপনি 70% যেগুলোতে 70% গড় নাম্বার সেগুলোতে 70% যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোতে আপনি 80% নাম্বার রাখবেন। এরকম একটা টার্গেট নিয়ে আপনি পড়াশোনা করেন। তো দেখবেন যে আল্টিমেটলি আপনি ভালো করেছেন। এরপরে আপনার গণিত মানসিক দক্ষতা আপনি ৫০ এ ৫০ রাখার চেষ্টা করেন। ১ টা ২ টা আপনার সর্বোচ্চ ভুল হতে পারে। তো একেবারে সর্বনিম্ন হলে তো এটাতে আপনি ৪৫ রাখতে পারেন। এরপরে গণিত দেখবেন আপনি শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন করলে সলভ করলে আপনার দেখা যাবে ২৫-৩০ নাম্বার আপনার এমনিতেই কমপ্লিট হয়ে যাচ্ছে। যেগুলো সহজ আপনি যদি কঠিনগুলোতে আপনার সমস্যা যেগুলো সহজ সেগুলো আগে সবগুলো সলভ করে ফেলেন। দেখবেন যে আপনি কিন্তু গণিতেও ভালো করে ফেলেছেন। গণিতটা একটু বেশি, বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন যে কোন গণিতগুলো আপনি পারছেন না। বিগত বছরের প্রশ্নগুলো ভালোমতো সলভ করলে আপনার গণিত দেখবেন যে অটোমেটিক্যালি করা হয়ে গেছে। আপনি যেহেতু এখন লিখিত পরীক্ষা দিবেন ব্যাখ্যা সহ পড়ার মানেটা কি এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যে একটা অঙ্ক যাতে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে আসুক না কেন একটা অঙ্ক করলে যাতে আপনি সারা জীবন সেই অঙ্কটার কামাইটা খেয়ে যেতে পারেন। ঠিক আছে? এইভাবে পড়াশোনাটা করতে হবে। তো বাংলা, ইংরেজি অঙ্কটা তো আসলে বেশি ভাইটাল। এরপরে বিজ্ঞান, কম্পিউটার ইজি কম্পিউটারটা শুধু পড়ে নিলেই কিন্তু আপনাদের মোটামুটি বিগত বছরের
প্রশ্নটা দেখে পড়লে হবে। এরপরে ইলেকট্রিক্যাল যে পার্টটা 15 নাম্বার, এখানে বিগত বছরের প্রশ্নগুলো যদি সুন্দর করে নোট করে পড়েন এবং এই প্রশ্নটা দেখা যায় সবাই একটু ১ম দিকে আনসার করার চেষ্টা করে, কারণ এখানে খুব গুছিয়ে আনসার লেখা যায় এটা বা কম্পিউটার। তো এই জিনিসগুলো একটু সেভাবে খাতা এবং নিজের প্রিপারেশনটাকে একসাথে করে আপনি সেভাবে প্রস্তুতি নেন। এরপরে বিজ্ঞানে দেখা যায় অনেক ছোট, বড় অনেক প্রশ্ন আসে তো। আবার অনেক রচনামূলক প্রশ্ন আসে। তাহলে বিজ্ঞান পার্টটা 60 মার্কের পার্টটা হচ্ছে আপনি শেষে রাখেন। বিজ্ঞানে দেখবেন কিছু প্রশ্ন এমন আসে যেগুলো আপনার আসলে পড়াশোনার কোনো দরকার ছাড়াও নেই। সেগুলো আপনি আনসার করতে পারবেন আপনার আইডিয়া থেকে। তারপরে আপনি সিলেবাসটা জাস্ট কমপ্লিট করে ফেলেন। যেকোনো একটা গাইড বই হোক বা হচ্ছে টেক্সট বই হোক, যেকোনো কিছু থেকে সিলেবাসটা খুব ভালোমতো কমপ্লিট করে ফেলাটাই হচ্ছে এখানে মেইন। হ্যাঁ? এরপরে হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক বাংলাদেশে তো একেবারে সিলেবাস ধরা প্রশ্ন আছে। আন্তর্জাতিক যে রিসেন্ট যে টপিক গুলো আছে সেই টপিক গুলোর উপরে কিন্তু খুব ভালো নজর দিতে হবে। আপনার ফিলিস্তিন সংকট আছে, সিরিয়া সংকট আছে। এরপরে যে কুর্দি সংকট এখন চলতেছে, হ্যাঁ? কুর্দিরা অস্ত্র ইয়ে করছে। তো এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। একটু প্রতিদিন বিবিসির যে নিউজ গুলো আসে, হ্যাঁ? এরপরে যেকোনো একটা নিউজ চ্যানেলের যে আন্তর্জাতিক যে সংবাদগুলো আছে, এই সংবাদগুলো আপনি প্রতিদিন একটু দেখার চেষ্টা করেন। প্রতিদিন এই সংবাদগুলো শুনলে আপনার ভেতরে কিন্তু আ বর্তমানে চলমান কোন সংকটগুলো কিভাবে আছে সেগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া হবে। আর যে ইম আ প্রবলেম সলভিং যেটা আছে সেটাও কিন্তু দেখা যায় মোটামুটি সাম্প্রতিক অথবা রিসেন্ট সাম্প্রতিক বা একটু ২-১ বছর আগের যে সাম্প্রতিকগুলো আছে সেগুলোতে কিন্তু সমাপ্ত হবে। এবার কিন্তু স সম আ আপনার এই প্রবলেম সলভিং এ বাংলাদেশ ইস্যুটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। যেমন বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়ে গেল। এরপরে হচ্ছে নতুন একটা সরকার এসেছে। এখন এই সরকারকে কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে? যে সরকার ইকোনমিক স্ট্যাবিলিটি রক্ষা করার জন্য কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে এবং আপনার এখানে সুপারিশ কি? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এটা কিন্তু আপনারা এগুলো মানে এই ধরনের যে সাম্প্রতিক ইস্যুকে সামনে রেখে যেকোনো প্রশ্নগুলো কিন্তু আপনারা সলভ করে ফেলতে পারেন। এই প্রশ্নগুলো যেমন বাংলাদেশ বিষয়াবলীর জন্য ইম্পোর্টেন্ট, আন্তর্জাতিক বিষয়াবলীর জন্যও কিন্তু ইম্পোর্টেন্ট। তারপরে বাংলাদেশ বিষয়াবলীর কিছু জিনিস আপনাকে একটু নোট-টোট করে রাখতে হবে। আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের যে বই থাকুক না কেন, প্রত্যেকটা বইতে কিছু ডেটা রিলেটেড জিনিস থাকে। অর্থনৈতিক সমীক্ষা, এরপরে হচ্ছে আপনার বাজেট, এগুলো একটু দেখে নেন। বর্তমান সরকারের আসার পরে এবং এখন কিন্তু মানে আগের যে আপনারা খুব সরকারের মানে ইয়ে করে আমরা তোষামোদ করে যে লিখিতটা দিতাম, এখন কিন্তু সেই জিনিসটা একটু চেঞ্জেস আসবে। বরং এখন এই সময়টা একটু বেশি ইম্পোর্টেন্ট। এরপরে আরো বেশ কিছু বিষয় আছে। যেমন আগে যেমন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ খুব বেশি ইম্পোর্টেন্ট ছিল। এখন কিন্তু বঙ্গবন্ধুর জায়গায় কিন্তু জিয়াউর রহমান কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস এনাদের বিষয়গুলো আনতে হবে। তো এই সবগুলো বিষয়গুলোকে মাথায় রেখে এবং আপনি পড়ুন আর না পড়ুন, আপনার পরীক্ষা ভালো দিতে হবে, এটা হচ্ছে মেইন। এবং লিখিত পরীক্ষায় কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন। প্রিলিমিনারিতে যেমন ধরেন আপনি পড়ার উপরে সবকিছু ডিপেন্ড করে বা পরীক্ষার হলে আপনি পারছেন না পারছেন এটা। কিন্তু লিখিত কিন্তু আপনার নিজের মেধাকেও এখানে খাটানোর অনেক সুযোগ থাকে। সেজন্য শুধু প্রিপারেশন যতটুকু নিয়েছেন ততটুকুই আপনি পরীক্ষা ভালো দিতে পারবেন। এই জিনিসটা মাথার মধ্যে আনা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আমি প্রিপারেশন যাই নিই না কেন, আমাকে পরীক্ষাটা ভালো দিতে হবে। হাতের লেখাটার উপরে বারবার আমি গুরুত্ব দিচ্ছি। হাতের লেখাটা অনেক বেশি গুরুত্ব দেবেন। আর এখন যত বেশি পারেন পড়তে থাকেন। এই মনে করেন যে আপনার হাতে ২ মাস সময় আছে। এই ২ মাস সময় হাতে নিয়ে আপনি আলাদা করে সময় রুটিন করে আ বা সাবজেক্ট ওয়াইজ একটু আলাদা করে ভাগ করে বা যদি পারেন এখন তো যেহেতু ১ বার ২ বার আপনাদের অবশ্যই পড়া হয়েছে। এখন প্রতিদিনই কিছু সাবজেক্ট পড়ার চেষ্টা করেন। গণিতটা প্রতিদিন করার চেষ্টা করেন। ইংরেজি একটু টুকটাক দেখার চেষ্টা করেন। একটা অনুবাদ করেন প্রতিদিন। আ এরপরে হচ্ছে ব্যাকরণ, বাংলা আসলে খুব বেশি পড়া নেই। তবে বাংলা সাহিত্য পাঠটা একটু সবসময় পড়ার উপরে থাকতে হবে। হ্যাঁ, যদি আপনি হচ্ছে গিয়ে ওই গ্রন্থ সমালোচনা একটু নোট করার দরকার হয়, একটু নোট করে রাখতে পারেন। এসে একটু নোট করে রাখতে পারেন বা সেগুলো একটু চোখ বুলাতে পারেন। বিজ্ঞানটা অনেক বেশি পড়তে হয়। বিজ্ঞানটা একটু পড়েন। একদিন করে একেকটা সাবজেক্ট পড়েন। মানে ২-১ টা সাবজেক্ট মানে প্রতিদিন অন্তত ৩ টা ৪ টা সাবজেক্ট পড়েন। তো এভাবে পড়ে আপনি একটু যদি কোথাও কোনো কোচিং সেন্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তো সেখানে পরীক্ষা দিতে পারেন। অথবা নিজেও কিন্তু প্রশ্ন করে পরীক্ষা দিতে পারেন। আপনার যে বইগুলো আছে সেই বইগুলোর সাথে যে মডেল টেস্ট গুলো আছে বা ডাইজেস্ট যদি থাকে, ডাইজেস্ট থেকে মডেল টেস্ট কিনে নিতে পারেন। আর এই সময় একটা ডাইজেস্ট সংগ্রহ করার খুব আপনাদের জন্য কাজে দেবে। যারা মোটামুটি পড়াশোনাটা গুছিয়ে ফেলেছেন তারা কিন্তু এখন ডাইজেস্ট থেকে সাম্প্রতিক যে ইস্যু গুলো আছে সেই ইস্যু গুলো নিয়ে একটা ভালো আইডিয়া নিয়ে কিন্তু আ উম প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন। ডাইজেস্টে খুব কম্প্যাক্ট আকারে সবকিছু আছে তো, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রিপারেশন কেমন? যেমন ধরেন আপনি ডাইজেস্ট থেকে অঙ্ক করলেন, দেখলেন যে আপনি সবকিছুই পারছেন। তাহলে কিন্তু আপনার অঙ্কের প্রিপারেশনটা মোটামুটি ভালো।
আবার ইংরেজির কিছু কোয়েশ্চেন সলভ করলেন, কিছু মডেল টেস্ট ওখানে থাকে, সেই মডেল টেস্ট গুলো সলভ করার চেষ্টা করলেন। মোটামুটি প্রিপারেশনটা আপনি আপনার মতো করে গুছিয়ে নেন। যে আপনার টার্গেটটা রাখেন যে আপনি একটা মার্কস এরকম ইয়ে করেন যে আপনি ৬০০ বা ৬১০, ৬২০, ৬৫০ এরকম একটা নাম্বার আল্টিমেটলি সেটা হয়তো কমে যাবে। অথবা আপনার মানে আপনার নিজের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আপনি একটা নাম্বার ওভাবে ইয়ে করে ফেলেন। আ আ একটা নাম্বার আপনি আ আ অ্যাজিউম করেন যে আপনি এই নাম্বারটা পাবেন। সেই নাম্বারটাকে টার্গেট করে আপনি এরপরে পড়াশোনা করতে থাকেন। দেখবেন যে পড়াশোনা করতে থাকলে আল্টিমেটলি কিন্তু আপনারা ভালো করবেন। আর আপনাদের খুব শীঘ্রই হয়তো ডেট দিয়ে দেবে পরীক্ষার। তো সেভাবে আপনারা সবাই ভালোমতো পড়াশোনা করেন। আর যেকোনো আপনাদের জিজ্ঞাসা, যেকোনো প্রশ্নের উত্তরের জন্য আমি সবসময় আপনাদের সাথে আছি। আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।